৭৫ সালটি জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বছর ছিল। এই বছরের জুন মাসের ৫ তারিখ জাতীয় সংসদে মাত্র ৭ মিনিট সময় দিয়ে বহুদলীয় গণতন্ত্রকে খতম করে দিয়ে একদলীয় বাকশালী শাসন কায়েম হয়েছে। তখন ১৯টা জেলা ছিল, ১৯টা জেলায় ১৯ জন গভর্নরের নাম চূড়ান্ত করা হয়েছে। এই পদ্ধতি প্রতিষ্ঠা পেলে বাংলাদেশে মানুষের আর কোনো বাক স্বাধীনতা এবং ভোটের স্বাধীনতা থাকত না। কেন থাকত না? বাকশাল কায়েম করার পাশাপাশি সমস্ত মিডিয়াকে জাতীয়করণ করা হয়েছে। বিটিভি এবং 4টা জাতীয় দৈনিক ছাড়া সমস্ত দৈনিকের ডিক্লারেশন বাতিল করা হয়েছে। আর এই 4টাও সরকারের আয়ত্ত নেওয়া হয়েছে, সরকারিকরণ করা হয়েছে। ইত্তেফাককে বলা হয় স্বাধীনতার কণ্ঠ। জনাব মানিক মিয়া সাহেবের সন্তান ব্যারিস্টার মইনুল হোসেন, তার সাথে আমার একদিন এক বিশেষ মুহূর্তে দেখা হয়েছে। উনি নিঃসন্দেহে আমার বয়সে অনেক বড়, তিনি অভিজ্ঞ ব্যক্তি। তিনি দুইজনের একজন। বাকশালী ব্যবস্থা কায়েম হওয়ার প্রতিবাদে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হওয়া সত্ত্বেও সংসদ থেকে প্রতিবাদ করে তারা বের হয়ে এসেছিলেন। জেনারেল উসমানী, তরুণ মইনুল হোসেন, এই দুইজনের প্রতিবাদ সেদিন ছিল কার্যত সিংহের গর্জন। একদলীয় শাসনের সামনে দাঁড়িয়ে এইটুকু প্রতিবাদ করার সাহস বাকি কারো হয়নি। তারে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি আপনার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা স্মৃতির কথা বলবেন? তিনি আমাকে বলেছিলেন, স্মৃতি বলবো না, বিস্মৃতি বলবো। আমি বলেছিলাম আপনি যেটা পছন্দ করেন। তিনি তখন আমাকে বললেন, দেশের শাসক একদিন সকালবেলা আমাকে নাস্তার দাওয়াত দিলেন। আমি তার বাসায় হাজির হলাম, নাস্তা টেবিলে সাজানো। তিনি সামান্য সৌজন্যমূলক কথা বলেই আমাকে বললেন যে তুমি কি জানো আজকে কেন তোমাকে এখানে আমি দাওয়াত করে ডেকে এনেছি? তিনি বললেন যে কাকা আমি জানি না। বললেন যে আমি তোমাকে দাওয়াত দিয়ে এনেছি, এই পত্রিকা স্বাধীনতার কণ্ঠ ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন 4টা বাদে কোনো পত্রিকা থাকবে না, এর মাঝে ইত্তেফাক। এই পত্রিকার মালিকানাটা এখন সরকারের অনুকূলে তোমাদেরকে ছেড়ে দিতে হবে। তিনি বলেছিলেন এটা আমার বাবার স্মৃতি, এটা স্বাধীনতার সাক্ষী। আপনি আমার জীবন নিয়ে নেন, কিন্তু পত্রিকাটা নেবেন না। এই কথা বলার সাথে সাথে দায়িত্বশীল ব্যক্তিটি চেয়ার থেকে উঠে সমস্ত শক্তি দিয়ে তার গালে একটা চড় কষিয়ে দিয়েছিলেন। এই যুবক এই চড়ের ভার সহ্য করতে পারেননি, মাথা ঘুরে তিনি মাটিতে লুটিয়ে পড়েছিলেন। মাটিতে পড়ার শব্দ শুনে শাসকের স্ত্রী দৌড়িয়ে এসেছে। তার যখন হুঁশ হয়েছে তখন তিনি তার পরম শ্রদ্ধেয় স্বামীকে জিজ্ঞেস করেছেন, কি হয়েছে মইনুল, মাটিতে কেন? তিনি বলেছিলেন এটা তোমার ফাংশন নয়, তুমি চলে যাও। মইনুল হোসেনের তখন হুঁশ ফিরে এসেছে। ওই মহিলা প্রতিবাদ করে বলেছেন, সে আজকে শুধু তোমার মেহমান না, আমারও মেহমান। মেহমানের সাথে যে আচরণ হয়েছে আমি জানতে চাই না কি হয়েছে, আমি এর জন্য দুঃখিত, আমি খুব দুঃখ। পরিস্থিতি কতটা ভয়াবহ হলে স্বামীর বিরুদ্ধে স্ত্রী এই ধরনের প্রতিবাদ করতে পারে। দ্যাট ওয়াজ দি সিনারি অফ বাংলাদেশ। সেই সময়ের বাংলাদেশের এটাই ছিল চিত্র। আজকে অসংখ্য সংবাদ মাধ্যম এখানে হাজির। ওই বাকশাল জারি থাকলে ওই 4টাও থাকতো কিনা আল্লাহ ভালো জানে। আপনাদের স্বাধীনতা তো বহু পরের কথা। এই বাকশাল কায়েমের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্রের কবর রচনা করা হয়েছিল আনুষ্ঠানিকভাবে।
একটা সংসদ। সংগ্রামী বন্ধুগণ, আজকে 2024 সাল। আমরা ওই স্মৃতি বহন করে চলছি কেন? আমরা চলছি এই কারণে যে দেশকে আমরা ভালোবাসি, এই দেশের মানুষকে ভালোবাসি, এদেশের প্রত্যেকটি ইঞ্চি জমি এদেশের প্রতিটি নাগরিকের কাছে আমানত। এই জমির স্বাধীনতা, এই জমির রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের দায়িত্ব। জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে স্বাধীন বাংলাদেশে বরাবর চেষ্টা করেছে দায়িত্বপূর্ণ আচরণ করে, কিন্তু আমরাও নিগ্রহের শিকার হয়েছি। এই কথা বললে হক আদায় হবে না, বরঞ্চ আমরাই নিগ্রহের শিকার হয়েছি, এইটা বললে হক আদায় হবে। আমরা সেই সংগঠন যাদেরকে স্বাধীন বাংলাদেশে 2 দফা আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে আমাদেরকে নিষিদ্ধ করেছে। আমাদের অপরাধ আপনারা সবাই সাক্ষী। আমরা কি কারো জমি দখল করি? আমরা কি চাঁদাবাজি করি? আমরা কি কারো মা বোনের ইজ্জতের উপরে হাত দেই? আমরা কি দেশের সম্পদ বিদেশে পাচার করি? আমরা কি গুন্ডা বাহিনী লালন করি? আমরা কি মদ মাদকতার সাথে হাত মিলাই? তাহলে সামাজিক কোনো অপকর্মের সাথে যে দলের কোনো সম্পর্ক নেই, বরঞ্চ স্বচ্ছ পরিচ্ছন্ন কিছু নাগরিক তৈরিতে যে দলটা আন্তরিক, সেই দলকে দফায় দফায় কেন নিষিদ্ধ করতে হবে? এর মূল কারণ হচ্ছে গরম ভাতে বিড়াল বেজার।